মেজর জিয়ার খুনি মুজাফফর হোসেন প্রভাবশালী কয়েকজন নেতার নাম তিনি ফাঁস করেছে। ফজলুর রহমানের মতো একজন লোক, একজন মুক্তিযোদ্ধা, তার নাম তিনি ফাঁস করেছে। তাকে রিমান্ডে দেওয়ার পরে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু জিয়াউর রহমানের হত্যা। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। বেরিয়ে এসেছে মাস্টার মাইন্ডও। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। আর সর্বশেষ ওই দাদা বাবুদের মুখে চরমভাবে একটা চপেটাঘাত করেছে ভারতের অন্যতম একজন কুশীলব মুজাফফরকে গ্রেপ্তারের মাধ্যমে। মুজাফফরকে গ্রেপ্তারের পরেই তাদের ঘুম যাও একটু চোখে ছিল সেটা একেবারে পুরোপুরি ছুটে গেছে। এবং এই যে ৪৫টা বছর সে এখানে লুকিয়েছিল, এই ৪৫ বছরে একজন ব্যক্তির সাথে তার নিয়মিত যোগাযোগ হতো, সে হচ্ছে যে বিশেষ করে ফজলুর রহমানের মতো ভারতীয় গুপ্তচর যারা আছে। এই খুনের পেছনের আসল রহস্য জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক ১৩ দিন আগে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? কোনো কাটছাট ছাড়া একদম ভিতর থেকে পুরো রহস্যের জট খুলব আজ। ইন্ডিয়া থেকে এদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এদের কাজ জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করা, এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে যে যত বেশি বিতর্কিত করতে পারবে তার এই মাসোহারার পরিমাণ, মানে বেতন বা যে সম্মানই দেয় আওয়ামী লীগের ব্লক থেকে, এই পরিমাণটা দিনকে দিন বেড়েই চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফোলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিন ভাবে নাকশ হয়েছে। তারা এখন ওই অনেকটা নতুন বউয়ের মতো শ্বশুর বাড়িতে গিয়ে যেরকম নতুন বউ ঘুমটা দিয়ে থাকে, তারেক রহমানকে দেখে এরকম ঘুমটা দেওয়া শুরু করেছে। শুরুটা হয়েছিল চীন সফর দিয়ে। তারা আশা করেছিল বিএনপি ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর দিয়ে শুরু করবে, সেখানে যে একটু নমো করবে, দাদা দাদা করবে, হ্যাঁ বলবে দাদা আপনারা ছাড়া তো আমাদের আর কেউ নাই, এইটা চিন্তা করেছিল। কিন্তু এটার ব্যাপারে বিএনপির ভিতরে একটা গোষ্ঠী, বিশেষ করে ফজলুর রহমানের মতো ভারতীয় গুপ্তচর যারা আছে, এই ধরনের একটা গোষ্ঠী তারা চেষ্টাও করেছিল প্রধানমন্ত্রীকে প্রথমে ভারত নিতে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে তারা ঘোষণা করলেন যে দক্ষিণ এশিয়ার যে কোনো একটা দেশ দিয়ে শুরু হবে। পরবর্তীতে তো আপনারা জানেন যে চীন সফর দিয়ে শুরু করলেন, মালয়েশিয়া এবং চীন দিয়ে। চীন সফরের কথা যেদিনই বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হলো, ওদিন থেকেই মূলত শুরু হয়েছে তাদের গাত্রদাহ। জ্বলতে পুড়তে শেষ হয়ে যাচ্ছে তারা। এরকম এক কথা, এত বড় সাহস, আমাদেরকে বাদ দিয়ে ওইখানে যায়, দেখিয়ে দেব। এরপর থেকেই তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়ায় অসংখ্য ধরনের প্রচার প্রপাগান্ডা এমন ভাবে চালিয়েছে। এমনকি জানেন যে বাংলাদেশের রয়ের স্টেশন কর্মকর্তা ছিল, তার ছেলে এখন চন্দন নন্দী, সে তো বিশাল বড় করে কলাম লিখে ফেললো। এমনকি বাংলাদেশে এক সময় হাই কমিশনার ছিলেন বিনা স্বীকৃতি, সে পর্যন্ত গোস্বা প্রকাশ করে বললেন এটি মোটেই তাদের ঠিক হয় নাই। তারা এখন ভারতের উদ্বেগের বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করবে সেটি তাদের ভাবতে হবে। আর সে দেশের মিডিয়াগুলো তো বাংলাদেশ সম্পর্কে, বিএনপি সম্পর্কে এমন কিছু উদ্ভট কথাবার্তা বাজারে ছেড়ে দিল যেটা শুনলে অনেকেরই ঘৃণায় বমি আসার মতো অবস্থা। যাই হোক, এরই ভিতরে চীন থেকেও একটা প্রতিবাদ, খুব কড়া একটা প্রতিক্রিয়া জানানো হলো যে একটি দেশ, স্বাধীন একটি দেশ, সে তার প্রধানমন্ত্রী কোন দেশে সফর করবে কি করবে না, কোথায় আগে করবে কোথায় পরে করবে, এটি এখানটাই তাদের নিজস্ব ব্যাপার। তাহলে এখানে উদ্বেগ প্রকাশ করে বা ইনিয়ে বিনিয়ে যে ধরনের মায়া কান্না করা হচ্ছে, এতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দেশ আর একটি দেশের উপরে অযাচিত হস্তক্ষেপ করার এবং দাদাগিরি ফলানোর একটা পায়তারা তারা সেখানে শুরু করেছে। চীনের এই বিবৃতির পরে কিছুটা সুর নরম হয়েছিল, এরপরে তারা বসে থাকে নাই। এরপর তারা কি করলো, রাম মন্দিরকে কেন্দ্র করে বিএনপি সরকারকে চাপে রাখার জন্য সেখানে তারা হিন্দুদেরকে আবার মাঠে নামালো। ইউনূস সরকারের আমলে যা যা করেছিল, ইউনূস সরকারকে চাপে রাখার জন্য এমন কোন ধরনের ঘৃণ্য পদক্ষেপ নাই যা তারা গ্রহণ করেনি। বিএনপি সরকারের আমলে এসেও তারা সেটা শুরু করলো। অথচ কথা ছিল কি, যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন সেদিন কিন্তু মোদী সরকারের একজন প্রতিনিধি এখানে এসে মোদীর আমন্ত্রণ পত্র কিন্তু প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেলেন তাদের, কারণ তাদের একটা ধারণা ছিল যে শেখ হাসিনা যা যা করেছে, আমাদের পায়ে যেভাবে নমো করেছে, এই সরকারকেও সেটাই দিতে হবে। কিন্তু সেটা যখন দেয় নাই, দেখছে যে কিছুটা ওই আশায় ভাটা পড়ছে, তখন তারা এই ঘৃণ্য পথে হেঁটেছে। এরপরে তারা কিছু কিছু ব্যক্তিদের তালিকা দিয়েছিল যে এদেরকে গ্রেফতার করা যাবে না, ফ্যাসিবাদের দোসর যারা যারা এখানে ভারতীয় যারা গুপ্তচর হিসেবে কাজ করে, এদেরকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তারেক রহমান ওই কথাগুলো না শুনেই, এখানে আপনারা জানেন অল্প কয়েকদিন আগে ভারতের থেকে দুজন গুপ্তচর আটক করলেন, যাদের ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিল, রয়ের সাথে যোগাযোগ ছিল, সেনাবাহিনীর সাথে যোগাযোগ ছিল, এরকম দুজনকে গ্রেফতার করলেন। আর রাম মন্দির স্থাপন কাণ্ডের মূল হোতা রয়ের আরেক গুপ্তচর হরিদাস চন্দ্র, তাকে গ্রেফতার করলেন। শেখ হাসিনার কিছু দোসর শিরিন শারমিন, তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে যদিও জামিন দেওয়া হয়েছে। এরপরে যে
সাবেক ডিজিএফআই এর দুজন কর্মকর্তা, দুজনই ভারতের গুপ্তচর, এদেরকে গ্রেপ্তার করলেন। এইগুলো দেখার পরে ওদের চোখের ঘুম টোটালি হারাম হয়ে গেছে, যে তাহলে তো যা চাচ্ছিলাম সেটা তো করে নেই, এটা করছে না। আর তারেক রহমানও এইগুলো করে একটা বার্তা তাকে দিতে চাচ্ছিল যে তুমি বিগত 17 বছর ধরে যে আকাম কুকাম এদেশের মানুষের সাথে করেছো শেখ হাসিনাকে দিয়ে, এইটা পুরোপুরি না শুধরানো পর্যন্ত তোমার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। বিষয়টা এখানে কিন্তু দুইটা লক্ষ্য করবেন। তারা চাচ্ছে চাপ প্রয়োগ করে ছলে বলে কলে কৌশলে তাদেরকে, এই বিএনপি সরকারকেও বা তারেক রহমানকেও হাসিনার মতো বানাতে, যে তাদেরকে নমনম করুক। আর তারেক রহমান যে কৌশলটি অবলম্বন করেছে সেটি হচ্ছে যে না, তুমি চাপ প্রয়োগ করে আমাকে তুমি আর নথি স্বীকার করতে পারবে না, আমার সাথে তোমার ডিলিংস হবে, এই ডিলিংসটা হতে হবে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। দাদাগিরি এবং ছোট ভাই বড় ভাই এই ধরনের চলবে না, সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে তুমিও যে সুবিধাটুকু পাবা আমাকে সেই সমান সুবিধাটুকু দিতে হবে। আর সর্বশেষ ওই দাদা বাবুদের মুখে চরমভাবে একটা চপেটাঘাত করেছে ভারতের অন্যতম একজন কুশীলব মুজাফফরকে গ্রেপ্তারের মাধ্যমে। মুজাফফরকে গ্রেপ্তারের পরেই তাদের ঘুম যাও একটু চোখে ছিল সেটা একেবারে পুরোপুরি ছুটে গেছে। মুজাফফর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী। আপনারা জানেন 1981 সালের 30 মে গভীর রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরে প্রধান যে আসামি ছিল এই মুজাফফর, কর্নেল মুজাফফর, ভারতে পালিয়েছিল। পরে কোনো এক ফাঁকে সে বাংলাদেশে এসে এই বনানী ডিএইচএস এর ভিতরে থাকতো, পরিচয় গোপন করে, তার নাম পরিবর্তন করে, মুজাফফর নাম পরিবর্তন করে কোন একটা হিন্দু নাম সে গ্রহণ করেছিল, এখানে এসে লুকিয়ে থাকতো। এবং এই যে 45টা বছর সে এখানে লুকিয়ে ছিল, এই 45 বছরে একজন ব্যক্তির সাথে তার নিয়মিত যোগাযোগ হতো, সে হচ্ছে এই যে মাসুদ উদ্দিন, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা, ওটাও ভারতের র এর গুপ্তচর, আর এটা তো গুপ্তচর ছিলই। এই সূত্র ধরে এইখানে যে মুজাফফরকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারটা ভেরি ইন্টারেস্টিং। একটু বলি, হত্যাকাণ্ডের পরে সে পালিয়ে চলে গিয়েছিল, এরপরে কোন এক ফাঁকে এসে বনানী ডিএইচএস এর ভিতরে সে তার শ্বশুরের একটা ফ্ল্যাটে থাকতো, নাম পরিচয় তার চেহারার সুরত সবকিছু পরিবর্তন করে ফেলেছিল। এরপরে এই মুজাফফরের মেয়ে ভারতীয় একটা কোম্পানি, আপনারা জানেন এয়ারটেল, সেই এয়ারটেলে চাকরি করতো। এইটা গোয়েন্দারা খুঁজে বের করে, এই মেয়ের প্রতি তারা নজর রাখতে শুরু করে, নজরদারিতে রাখে, মেয়েটা কোথায় যায়, কোন বাড়িতে ঢোকে, এই বাড়িটা মোটামুটি একটা ঠিকানা তারা শনাক্ত করে। তো যখন নিশ্চিত হয়ে যায়, ওই দিন গত বৃহস্পতিবারে গভীর রাতে তারা ওই বাড়িতে প্রবেশ করে, এবং প্রবেশ করে ডিবি সেখানে একটা নতুন কৌশল অবলম্বন করে, আমরা আপনার মেয়ের কলিগ ওই অফিস থেকে এসেছি, আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। তো মুরব্বী এসে দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে বলছে, এত রাত্রে আমার মেয়ের কলিগ আপনারা অফিসিয়াল কাজে আসছেন, তো কি কাজ এমন আমাকে বলেন। তো ডিবি তখন বলছে যে মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? আমরা আপনার মেয়ের সাথে কথা বলতে এসেছি, তাকে একটু ডাকুন, আমরা তার সাথে কথা বলে চলে যাই। অপরাধ করলে অপরাধ কোনোদিন সে লুকাতে পারে না, যতই সে গোপন রাখুক। মুখ ফুসকে বের করে ফেলেছে, আমি মুজাফফর, আমি ওর বাবা, আমাকে বলেন প্লিজ। আর এই যে কথাটুকু, এই যে কয়েক সেকেন্ডের যে কথোপকথন, এর ভিতরে এই মুজাফফরের এই নাকের উপরে, যে ঠোঁটের উপরে একটা তিল ছিল, ওই সময় যখন এই হত্যাকাণ্ডটা ঘটে তখনই মোটামুটি এই ওর একটা চিত্র এঁকে ফেলেছিল। তো এইটা নিয়ে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতো এবং এইটা নজরে রাখতো যে তাহলে একে খুঁজতে হলে এইটা লাগবে, এই বিশেষ চিহ্নটা লাগবে। তো গোয়েন্দারা ওই সময়টুকুর ভিতরে একেবারে নিশ্চিত করে ফেলে যে হ্যাঁ, তার ওইখানে সেই কালো তিলটা আছে। আর এরপরে যখনই বলেছে যে আমি মুজাফফর, সাথে সাথে একজন পকেট থেকে হ্যান্ডকাপ বের করে ওর হাতের ভিতরে পরিয়ে দিয়েই ব্যাস টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এসেছে। এই জন্য অপরাধী যতই তার সমস্ত কিছু মুছে ফেলুক, চিহ্ন মুছে ফেলুক, কোনো না কোনো চিহ্ন সে রেখে দেয়, আর সেইটার মাধ্যমে সে ধরা পড়ে। 45 বছর পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ভারতীয় দালাল যারা এদেশে আছে, যারা রয়ের গুপ্তচর এদেশে আছে, এরা দাবি তুলেছে যে না, তাড়াতাড়ি তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এত বছর পরে, তাহলে তাকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। কিন্তু আমাদের দাবি না, তাকে এই মুহূর্তে ফাঁসি কার্যকর করা যাবে না, তাকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নিয়ে তার সাথে আর কারা কারা ছিল, কে তাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, কেন করেছে, কত টাকার ডিলিংস হয়েছিল, এর সাথে আর কোন কোন বিদেশি শক্তি জড়িত আছে, বাংলাদেশে কারা তাকে ইন্ধন দিয়েছে, কারা তাকে সাপোর্ট দিয়েছে, কারা তাকে প্ররোচিত করেছে, কারা তাকে বেনিফিটেড করেছে, কারা বেনিফিটেড হয়েছে, এই সমস্ত ক্লুগুলো তার কাছ থেকে বের করে নিয়ে তারপরে তার ফাঁসির কার্যকর করতে হবে। এই খুনের পেছনের আসল রহস্য জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক 13 দিন আগে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর এক সুগভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট?
আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব, কোনো কাটছাট ছাড়া একদম ভিতর থেকে পুরো রহস্যের জট খুলব আজ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একটু শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউস, গভীর রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তার অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনার পর সামরিক আদালতের বিচারে 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1982 সালের বাকিদের ফাঁসি কার্যকর হলেও অলৌকিকভাবে পার পেয়ে যান এই মেজর মোজাফফর হোসেন। মামলার নথিপত্র অনুযায়ী এই মোজাফফরই ছিলেন সেই নির্মম জল্লাদ যিনি 30 মে রাতে সার্কিট হাউসের অন্ধকার ফুরে প্রথম রাষ্ট্রপতির ঘরের সামনে যান, জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং ঠান্ডা মাথায় সরাসরি গুলি চালান। শুধু তাই না, জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে গোপনে কবর দিয়ে আসার পেছনেও এই মোজাফফরের হাত ছিল। আর এই দুর্ধর্ষ খুনি দীর্ঘ 45 বছর ধরে পৃথিবীর বুক থেকে যেন স্রেফ হাওয়া হয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশের রাষ্ট্রপতিকে খুন করে খুনিরা কিভাবে হুট করে উধাও হয়ে যায়? প্রশ্ন জাগতে পারে। একটু গভীরভাবে পুরো টাইম লাইনটা লক্ষ্য করলে আপনাদের সামনে একটি রহস্যময় নাম চলে আসে, যার নাম শেখ হাসিনা। 1981 সালের মে মাসে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছিল। দীর্ঘ নির্বাসন শেষে 17 মে ভারত থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উদারতার কারণেই কিন্তু সেদিন শেখ হাসিনা দেশে ফেরা সম্ভব হয়েছিল। কিন্তু এই উদারতার প্রতিদান জিয়াউর রহমান আসলে কি পেয়েছিলেন? মৃত্যু। শেখ হাসিনা দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় 30 মে কাল রাতে চট্টগ্রামে রচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সার্কিট হাউসে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা যেভাবে আচমকা ও রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, কোনো সেনা টহল রাখা হয়নি, তা কোনো সাধারণ গাফলতি হতে পারে না। এই যে 13 দিনের ব্যবধানে দুটো এত বড় বড় ঘটনা ঘটলো, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার ঠিক পরপরই জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এই দুটোর মধ্যে কি কোনো অদৃশ্য সুতো গাঁথা ছিল? শেখ হাসিনাকে দেশে পাঠানোর এবং ঠিক তার পরপরই জিয়া হত্যাকাণ্ড। আজ 45 বছর পর এই টাইমিং নিয়ে নতুন করে আবারও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন এটি ছিল জিয়াউর রহমানকে সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার এক দীর্ঘমেয়াদী চক্রান্ত। হত্যাকাণ্ডের পর খুনিদের পালিয়ে যাওয়ার রুটটি লক্ষ্য করলে এই সন্দেহ আরো বেশি তীব্র হয়। যখন সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন মেজর মোজাফফর ও তার সহযোগীরা বোরকা পরে ছদ্মবেশে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে সরাসরি ভারতে পালিয়ে যান। একটাবার ভাবেন, একবার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে খুন করে এতগুলো লোক সীমান্ত দিয়ে পার হয়ে ওপারে নিরাপদ আশ্রয় পেয়ে গেল, অথচ কেউ কিছু জানলই না। খুনিরা খুব ভালো করেই জানত ভারতে গেলেই তারা নিরাপদ, কারণ জিয়াকে হত্যার ব্লুপ্রিন্ট হয়তো সেখান থেকেই সুনিপুণভাবে পরিচালনা করা হয়েছিল। গ্রেফতারের পর গোয়েন্দাদের জেরার মধ্যে ইতিমধ্যেই তিনি মুখ খুলতে কিন্তু শুরু করছে। তো এই মোজাফফর যা কিছু বলতেছে তার মুখ থেকে একে একে বেরিয়ে আসতেছে সেই রাতের হার হিম করার সব সত্য। কিভাবে জিয়ার লাশ পাহাড়ি অঞ্চলে দাফন করা হয়েছিল, কিভাবে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এই প্ল্যান সাজানো হয়েছিল, সব সত্য এখন দিনের আলোর মতো পরিষ্কার। মুজাফফর হলো সেই কালো রাতের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া, আর তার কাছ থেকে এখন জানা সব সম্ভব হবে। সেদিন সার্কিট হাউসে নিরাপত্তা কার ইশারায় সরানো হয়েছিল? খুনিদের সীমান্ত পার করে ওপারে নিরাপদ আশ্রয় দেওয়ার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কি ভূমিকা ছিল? আর সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার দেশে ফেরা এবং জিয়া হত্যাকাণ্ডের মধ্যে কোনো গোপন আঘাত ছিল কিনা? আইনের হাত যে কত লম্বা এবং সত্যকে যে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না, 45 বছর পর মেজর মোজাফফরের এই পতন যেন তারই এক জীবন্ত প্রমাণ। শেখ হাসিনা যে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, 45 বছর আগে জিয়ার খুনিরাও ঠিক একই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। এই ঐতিহাসিক যোগসূত্র আজ আর কোনোভাবেই অস্বীকার করার কিন্তু উপায় নাই। জাতি আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই অজানা সত্যগুলো জানার জন্য, যা এত বছরগুলো ধামাচাপা দিয়ে ধরে রাখা হয়েছিল। আজকের এই পুরো ঘটনা এবং পিছনের সুগভীর রাজনৈতিক বিশ্লেষণ থেকে আপনারা আসলে কি বুঝতে পারলেন? 45 বছর পর এই মূল ঘাতকের গ্রেফতার এবং তারেক রহমানের এই রাজনৈতিক চালকে আপনারা আসলে কিভাবে দেখতেছেন? শেখ হাসিনার দেশে ফেরা এবং তার ঠিক 13 দিনের মাথায় জিয়াউর রহমানের এই নির্মম হত্যাকাণ্ড, এই দুটো টাইমিং কি আসলেই কোনো কাকতালীয় বিষয় ছিল, নাকি এর